নমস্কার সকলকে। 2021 সাল বেশ কয়েকটি কারণে আমাদের জীবনে খুব তাৎপর্যপূর্ণ। প্রথমত, এই বছরটি যেরকম ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির 75তম বর্ষ পূর্তি চলছে, তেমনি এই বছর শ্রী অরবিন্দের 150তম জন্ম জয়ন্তী পর্ব উদযাপন শুরু হয়েছে। আমরা জানি শ্রী অরবিন্দ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক এবং আধ্যাত্মিক পথেরও তিনি আমাদের দেশের একজন মহাগুরু, ঋষি অরবিন্দ আমরা তাকে বলি। তো ঘটনাচক্রে গত বছর 15ই আগস্ট দশমিক টিভির পথ চলা শুরু হয়েছিল। এই বছর এই মহাসন্ধিক্ষণে আমরা ঠিক করেছি একটা নতুন পর্ব আমাদের এই দশমিক টিভি চ্যানেলে আমরা শুরু করব ধারাবাহিকভাবে। এই পর্বে আমরা স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনা প্রবাহগুলিকে বিভিন্ন নতুন নতুন আঙ্গিক প্রেক্ষিত আজকের দিনের সাথে মিলিয়ে সেগুলিকে আমরা নতুন করে একটু অনুধান করব। আমরা আমাদের এই ধারাবাহিক পর্বের নাম রেখেছি স্বাধীনতার স্বরলিপি। আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠান থেকে নতুন প্রজন্মের ভারতীয়রা যারা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী, তারা নতুনভাবে স্কুলের ধরনের বাইরে গিয়ে নতুন করে ইতিহাসকে জানার সুযোগ পাবে। এটা শুধুমাত্র যে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো বিষয় তা নয়। এই সময়টিকে বেছে নেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। সাধারণত আমরা স্কুলে বা ইতিহাস বইয়ে স্বাধীনতা সংগ্রামের যে পর্বটিকে নিয়ে বেশি আলোচিত হতে দেখি, যেরকম হচ্ছে 1917 সালে আমরা দেখি যে গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিতে শুরু করলেন। 1917 সালে চম্পারণ, বিহারের চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন শুরু হলো। আর সেই থেকে শুরু করে একদম 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত সময়টিকে আমরা ইতিহাসে বেশি আলোচিত হতে দেখি। কিন্তু শ্রী অরবিন্দের যে জীবনকাল, ওই সময়টা অর্থাৎ ধরুন জাতীয় কংগ্রেসের জন্ম যখন হচ্ছে 1885, সেই সময় থেকে এই চম্পারণ সত্যাগ্রহ পর্যন্ত 1917 সাল পর্যন্ত এই সময়টিতে কিন্তু এই পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যা যা ঘটেছে সেই সমস্ত কিছুর যে মানসিকতা সূচনা হয়েছিল এই পর্বটিতে। কিন্তু তুলনামূলকভাবে এই পর্বটি সম্পর্কে আলোচনা খুব একটা হয় না। শ্রী অরবিন্দ যেমন এই সময়টির অন্যতম নায়ক, তাই এই সুযোগে তার জীবন আলেখ্য আলোচনা করতে করতে আমরা ঘুরে ফিরে খুঁজে দেখব সেই সময়কার ভারতবাসীর মন, সামাজিক মনস্তত্ত্ব, কিভাবে সমাজ বদলে বদলে যাচ্ছে, কিভাবে তারা দেশকে, নিজের জীবনকে এবং পরাধীন দেশে নিজেদের ভবিষ্যৎকে দেখছে। এগুলো আমরা খুঁজে খুঁজে দেখব আমাদের এই পর্বে। আমরা আশা করব আমাদের এই ধারাবাহিক পর্বগুলিতে আপনারা আমাদের সাথে থাকবেন। শ্রী অরবিন্দের শৈশবকাল থেকে জীবনালেখ্য আলোচনা শুরুর আগে যারা আজকে প্রথমবার শ্রী অরবিন্দ সম্পর্কে শোনার সুযোগ পাচ্ছেন, তাদের যাতে শ্রী অরবিন্দকে চিনতে সুবিধা হয় সেই কারণে একটা প্রাসঙ্গিক উদাহরণ শুরুতেই উল্লেখ করতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী অরবিন্দ সম্পর্কে লিখছেন, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। হে বন্ধু, হে দেশ বন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী অরবিন্দকে সম্পর্কে বলছেন যে তুমি স্বদেশ আত্মার বাণী মূর্তি। অর্থাৎ শ্রী অরবিন্দের যে সাহিত্য, শ্রী অরবিন্দের যে বক্তৃতা,
এই শব্দগুলি অর্থাৎ তিনি যা যা বলতেন সেগুলি যেন ভারত আত্মার একটা মূর্ত প্রতীক। কেন এই কথা তিনি বলছেন? না, যখন পরাধীন ভারতবর্ষের মানুষ সেই অবস্থাতেই নিজেকে সুখী বলে মনে করছেন, পরাধীন ভারতবর্ষ অর্থাৎ 1900 শতকের শুরুর দিকের যারা শিক্ষিত মানুষ, তারা অনেকেই মনে করতেন যে এটি তো ঠিক আছে, ভালোই আছে। দেশকে স্বাধীন করার যে তাগিদ, তা তারা অনেকেই বুঝতেন না। কিন্তু এই যে সমাজ মন, এইটা তৈরি করার দায়িত্ব যারা যারা নিয়েছিলেন, তারাই তো আমাদের দেশনায়ক, তারাই তো নেতা। তাদের মধ্যে শ্রী অরবিন্দ অন্যতম। আজকে যে স্বাধীনতা সম্পর্কে স্বাধীনতা দিবসে আমরা প্রশ্ন করি, কিসের স্বাধীনতা? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা? স্বাধীনতা মানে কি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা, নাকি রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি সামাজিক স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সর্বোত্তম স্বাধীনতা হচ্ছে আমাদের চেতনার স্বাধীনতা বা আত্মার স্বাধীনতা, আধ্যাত্মিক স্বাধীনতা? এটা নিয়ে আমরা সন্দিহান আজও। আমরা যদি শ্রী অরবিন্দের বন্দে মাতরম পত্রিকায় একটি স্বাধীনতা সম্পর্কিত প্রবন্ধের কয়েকটি শব্দকে খেয়াল করি, তাহলে আমরা একটা স্পষ্ট ধারণা পাব যে স্বাধীনতা বলতে ঠিক কী বোঝায়। চলুন শুরুতে আমরা সেই শব্দগুলো সম্পর্কে একটু পরিচিত হই। আমরা পড়ে দেখি শ্রী অরবিন্দ কি লিখেছিলেন স্বাধীনতা সম্পর্কে। স্বাধীনতার অর্থ: স্বাধীনতা আমাদের রাজনৈতিক চেষ্টার উদ্দেশ্য, কিন্তু স্বাধীনতা কি তাহা লইয়া মতভেদ বর্তমান। অনেকে স্বায়ত্তশাসন বলেন, অনেকে ঔপনিবেশিক স্বরাজ বলেন, অনেকে সম্পূর্ণ স্বরাজ বলেন। আর্য ঋষিগণ সম্পূর্ণ ব্যবহারিক ও আধ্যাত্মিক স্বাধীনতা এবং তৎফলস্বরূপ অক্ষুণ্ণ আনন্দকে স্বরাজ্য বলিতেন। রাজনৈতিক স্বাধীনতা স্বরাজ্যের একমাত্র অঙ্গ। তাহার দুই দিক আছে, বাহ্যিক স্বাধীনতা ও আন্তরিক স্বাধীনতা। বিদেশি শাসন হইতে সম্পূর্ণ মুক্তি বাহ্যিক স্বাধীনতা। প্রজাতন্ত্র আন্তরিক স্বাধীনতার চরম বিকাশ। যতদিন পরের শাসন বা রাজত্ব থাকে, ততদিন কোনো জাতিকে স্বরাজপ্রাপ্ত স্বাধীন জাতি বলে না। যতদিন প্রজাতন্ত্র সংস্থাপন না হয়, ততদিন জাতির অন্তর্গত প্রজাকে স্বাধীন মনুষ্য বলে না। আমরা সম্পূর্ণ স্বাধীনতা চাই। বিদেশির আদেশ ও বন্ধন হইতে সম্পূর্ণ মুক্তি, স্বগৃহে প্রজার সম্পূর্ণ আধিপত্য, ইহাই আমাদের রাজনীতিক লক্ষ্য। তো শ্রী অরবিন্দের স্বাধীনতা সম্পর্কে এই শব্দগুলি থেকে আমরা বুঝতে পারলাম যে কিরকম আক্ষরিকভাবে সঠিক পথের দিশা শ্রী অরবিন্দ তৎকালীন ভারতবাসীকে দিয়েছিলেন, যারা পরাধীনতা এবং স্বাধীনতা কেন দরকার, পরাধীনতার বিরুদ্ধে কেন লড়াই করা উচিত, সেই সম্পর্কে কিছুটা বিভ্রান্ত ছিলেন। এক একজনের এক এক রকম মতামত ছিল স্বাধীনতা সম্পর্কে, কিন্তু কোন আদর্শ আমাদের পক্ষে সব থেকে মঙ্গলকর, সেই পথের দিশা শ্রী অরবিন্দ দিয়েছিলেন। এই ছিল তার গুরুত্ব। এই জন্যই তিনি যথার্থ অর্থেই দেশনায়ক, আমাদের রাষ্ট্রগুরু। শ্রী অরবিন্দের জন্ম হচ্ছে 1872 সালের 15 আগস্ট, অর্থাৎ ঊনবিংশ শতকের একদম শেষ ভাগে। যদি আমরা এই ঊনবিংশ শতকের সমাজচিত্রটার দিকে একটু গভীরভাবে খেয়াল করি, যে এই সমাজচিত্রে কি কি নতুন নতুন ধারার উদ্ভব হচ্ছে, তাহলে আমরা পরবর্তীকালে হয়তো পরবর্তী পর্বগুলিতে শ্রী অরবিন্দের জীবন চর্চার বিভিন্ন দিকগুলিকে নতুনভাবে এবং সময়োচিতভাবে অনুভব এবং বিচার এবং বুঝতে পারব। তাই আমরা শুরুতে সেই সময়কার সমাজ চিত্রটাকে একটু বোঝার চেষ্টা করব।
তো সত্যি কথা বলতে ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যে এই ঊনবিংশ শতক একটা অদ্ভুত সময়। সময় যেন এই সমাজের বুকে ইচ্ছা মতো এলোপাথারিভাবে নতুন নতুন রঙের রেখাপাত করেছেন, এবং এত সব নতুন নতুন ধ্যান ধারণা সংস্কৃতির উদ্ভব হয়েছে। বাঙালি তথা ভারতবর্ষের মানুষ এত এত নতুন সংস্কৃতির সাথে পরিচিত হয়েছে যে সত্যি কথা বলতে অনেকে বেশ বিভ্রান্তই হয়ে গিয়েছিলেন যে কোনটি গ্রহণ করব, কতটা গ্রহণ করব এবং কোনটি গ্রহণ করব না। তো আসুন আমরা সেটা একটু খুঁজে দেখি যে ওই সময়ে কি কি বিশেষ জিনিস হয়েছিল। 1800 শতকের, ঊনবিংশ শতকের শুরুর দিকে, ওই সময়টাকে তো আমরা নবজাগরণের যুগ বলছি। আমাদের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের হাত ধরে নতুন নতুন সংস্কার হচ্ছে। মূলত এই সময়টার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দুটি জায়গায় একটা পরিবর্তন আমরা খেয়াল করব। এক, রাজা রামমোহন রায়ের হাত ধরে, পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরে একটা বিশাল ধর্মীয় সংস্কার হয়েছিল এই সময়। পুরনো ধর্ম কাঠামো, রীতি রেওয়াজ যেন একটু বদলে বদলে যেতে শুরু করলো এই সময় থেকে। আর একটা সমস্যা বা আরেকটা পরিবর্তন হয়েছিল এই সময়, সেটা হচ্ছে আমাদের শিক্ষার সংস্কার হয়েছিল। পুরনো শিক্ষার যে ব্যবস্থাপনা ছিল, যে কাঠামো ছিল, সেইটা যেন একটা বদলে বদলে যেতে শুরু করলো। এটা কিভাবে হলো? আমরা শুরুতে দেখতে পারি যে 1773 খ্রিস্টাব্দে আমাদের কলকাতার ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্থাপিত হয়েছে। এই সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন স্যার এডওয়ার্ড ইস্ট, উনি কলকাতার তখন খুব গণ্যমান্য ব্যক্তিত্ব। তো ওনার কাছে একটা সময় কলকাতার সব বড় বড় বিদ্বান বুদ্ধিজীবীরা দরবার করলেন যে হিন্দু বাঙালি সমাজ যে কেউ কেউ এই ইংরাজি নতুন শিক্ষা পদ্ধতি সম্পর্কে খুব উৎসাহ দেখাচ্ছেন, তো এদের পড়াশোনার সুযোগের জন্য একটা সংস্থা যদি তৈরি করা যায়। এই কথাটা মাথায় রেখে তৈরি হলো হিন্দু কলেজ, যা পরবর্তীকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়েছে আজকে। তো এই হিন্দু কলেজ একটা বিপ্লব নিয়ে এলো শিক্ষার জগতে। হেনরি ডিরোজিও এই কলেজের অধ্যাপনায় এলেন মাত্র 17 বছর বয়সে। যেরকম বাগ্মী তেরম পণ্ডিত, অসাধারণ কবি, এবং ওনার জনপ্রিয়তা এতটা বাড়লো যে সেই কলেজের যারা ছাত্ররা, সেখান থেকে ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর শুরু হলো। একটা যুক্তিবাদী বিজ্ঞান মনস্কতা, অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে একটা যাত্রা শুরু হলো। এবং এর সাথে সাথে আমাদের সমাজে এসে যোগ হয়েছে ব্রিটিশ আদব কায়দা, ইংরাজি ভাষা, ব্রিটিশ সংস্কৃতির প্রতি একটা অনুরাগ, একটা ঝোঁক নতুন যুব সমাজের মধ্যে দেখা যেতে শুরু করেছে। ঠিক এইরকম সময় আমরা দেখতে পাচ্ছি যে রাজা রামমোহন রায় ধর্মীয় সংস্কারে একটা নতুন ধাপ শুরু করলেন, ব্রাহ্ম সভার সূচনা করলেন। এই ব্রাহ্ম সভা বিশেষত্ব হচ্ছে সনাতন হিন্দু ধর্মের থেকে মূলত দুটি জিনিসে ব্রাহ্ম সভার একটা বিশেষত্ব ছিল, যে এই ব্রাহ্ম সভা কোনো রকম সাকার ঈশ্বরের আস্থা রাখে না, কোনো রকম মূর্তি পূজায় আস্থা রাখে না। আরেকটা বিষয় হচ্ছে এই ব্রাহ্ম সভা কোনো রকম অবতারবাদ, অর্থাৎ ঈশ্বর মানুষের শরীরে অবতার নিয়ে আসেন, এই বিষয়টাতে আস্থা রাখে না। মূলত এই দুটি বৈশিষ্ট্য নিয়ে সনাতন হিন্দু ধর্মের থেকে একটু আলাদা হয়ে এই ব্রাহ্ম সভা সূচনা হলো। একটা নতুন রেখাপাত হলো ধর্মীয় সমাজের ক্যানভাসে। পরবর্তীতে 1833-এ ব্রিস্টলে যখন রাজা রামমোহন রায়ের জীবনাবসান হলো, তারপরে এই সভার একটা গতিতে একটা ছেদ পড়ল। তারপর 1835-এ আরো একটা নতুন বিষয়ের সূত্রপাত হলো আমাদের
এই সমাজে। সেটা হচ্ছে সেই বছর ইংলিশ এডুকেশন অ্যাক্ট এটা পাশ হলো। এই ইংলিশ এডুকেশন অ্যাক্ট অনুসারে ভারতবর্ষের উচ্চশিক্ষায় ইংলিশ মিডিয়ামের সূচনা হলো। আসলে এই সূত্রে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে এই ইংলিশ এডুকেশন অ্যাক্ট যার মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাকে দায়িত্ব দিয়েছিল এইটা নিয়ে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত জানাতে, সেই থমাস ম্যাকঅলি সাহেবের কিছু অবজারভেশন এই প্রসঙ্গে আমাদের জানা বা আলোচনা করা খুব জরুরি। তাহলে সেই সময়কার শিক্ষা ব্যবস্থাটা কি ছিল, আজকের এই যে এডুকেশন সিস্টেম আজকেও চলছে, আমরাও যেরকমভাবে পড়াশোনা করেছি, সেই এডুকেশন সিস্টেমের আগে ভারতবর্ষে এডুকেশন সিস্টেম কীরকম ছিল সেটাও আমাদের জানতে বা বুঝতে সুবিধা হবে। এইটা অর্থাৎ এই ইংলিশ এডুকেশন অ্যাক্ট পাশ করার বা লাগু করার আগে একটা সার্ভে করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে যেখানে ভারতবর্ষে শাসন করে সেই সমস্ত এলাকায়, এবং সেইখান থেকে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে আসে যেগুলো খুবই ইন্টারেস্টিং এবং আমরা অনেক সময় এগুলো জানতেও পারি না। তো সেরকম কিছু তথ্য আজকে বলার ইচ্ছা আছে। এরকম দেখা যাচ্ছে যে 1830 নাগাদ একটা সার্ভেতে দেখা যাচ্ছে যে বেঙ্গল প্রেসিডেন্সি, অর্থাৎ তখনকার দিনে বেঙ্গল প্রেসিডেন্সি অনেকটা বড় ছিল, অর্থাৎ আজকের পশ্চিমবঙ্গ, আজকের বাংলাদেশ, আসাম আর এদিকে বিহার আর উড়িষ্যা, এই পুরো এলাকাটা জুড়ে ছিল তখনকার দিনের বেঙ্গল প্রেসিডেন্সি। তো সার্ভেতে উঠে এলো যে এই বেঙ্গল প্রেসিডেন্সিতে প্রায় 1 লক্ষের বেশি প্রাইমারি এডুকেশন ইনস্টিটিউশন রয়েছে, এবং এটা একটা চমৎকার তথ্য এবং এটা উল্লেখ করা হচ্ছে। কিন্তু থমাস ম্যাকঅলে যেটা আপত্তি জানাচ্ছেন যে এই এডুকেশন যে ব্যবস্থাটা রয়েছে এগুলো অধিকাংশই হচ্ছে আইদার সংস্কৃত মিডিয়াম অর আরবি মিডিয়াম। এতে তো ব্রিটিশ শাসকদের কোনো উপকার হচ্ছে না। ম্যাকঅলি সাহেব তার অবজারভেশনগুলোতে পরিষ্কার বলছেন যে আমরা এই সংস্কৃত মাধ্যম আর আরবি মাধ্যমের শিক্ষা ব্যবস্থায় যে অর্থ খরচ করে যাচ্ছি এতে আমাদের কি লাভ হবে, পরিষ্কার কথা, এতে আমাদের কি লাভ হবে। তার থেকে যদি আমরা একটা নতুন জেনারেশন, নতুন প্রজন্মকে তৈরি করতে পারি ইংরাজি ভাষা শিখিয়ে, তাহলে তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো। উনি বলছেন, বর্তমানে আমাদের এমন একটি সামাজিক শ্রেণী গঠনের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে যারা আমাদের এবং আমাদের শাসন করা লক্ষ লক্ষ লোকের মধ্যে দোভাষীর মতন করে কাজ করতে পারে। রক্ত এবং গায়ের রঙে এরা হবে ভারতীয়, কিন্তু স্বাদে, পছন্দে, মতামতে, নৈতিকতায় এবং বুদ্ধিতে এরা হবে ইংরেজ। তো এই রকম একটা লক্ষ্য নিয়ে এই ইংলিশ এডুকেশন অ্যাক্ট লাগু হলো। আমরা পরবর্তীকালে দেখব যে কতটা সত্যি ছিল এবং কতটা সফল ছিল এই পরিকল্পনা। এই প্রসঙ্গে থমাস ম্যাকঅলে আরও একটি চিঠিতে লিখছেন 1836-এর 12ই অক্টোবর, এবং খুব উল্লসিতভাবে উনি লিখছেন যে আমাদের ইংলিশ স্কুলগুলোর বিস্ময়করভাবে সমৃদ্ধি ঘটছে। কিছু জায়গায় এত অসম্ভব জনপ্রিয়তা পাচ্ছে যে আমাদের সত্যি বলতে শিক্ষকের অভাবে স্কুলগুলিকে পরিচালনা করতে সমস্যায় পড়তে হচ্ছে। শুধুমাত্র হুগলি জেলাতেই 1400 ছেলে ইংরাজি শিখছে এই মুহূর্তে। হিন্দুদের ওপর এই শিক্ষার প্রভাব বিস্ময়কর। যে কোনো হিন্দু যিনি একবার এই ইংরাজি শিক্ষা গ্রহণ করবেন তিনি আর কখনোই আগের মতন তার ধর্মের প্রতি আন্তরিকভাবে সংযুক্ত থাকতে পারবেন না। আমার দৃঢ় বিশ্বাস যদি এইভাবে আমার পরিকল্পনা অনুসরণ করা হয় তাহলে আগামী 30 বছরের মধ্যে বাংলার শিক্ষিত শ্রেণীর মধ্যে আর একটিও মূর্তি পূজারী থাকবে না।
এবং এই রূপান্তরটি কোনো রকম কোনো ধর্মান্তরিত করার প্রচেষ্টা ছাড়াই, কোনো রকম কোনো ধর্মীয় স্বাধীনতায় সামান্যতম হস্তক্ষেপ করা ছাড়াই কেবলমাত্র শিক্ষা প্রণালীর অনুসরণের দ্বারা কার্যকর করা যাবে। আমি এই আসন্ন পরিণতির কথা ভেবে খুবই উচ্ছ্বসিত। অথচ এই আইন লাগু করার আগের সার্ভেতে উঠে এসেছিল ম্যাড্রাস প্রেসিডেন্সিতে স্কুলগুলিতে যে উপস্থিতির হার, তা সেই সময় ইংল্যান্ডের স্কুলগুলিতে উপস্থিতির হারের থেকে বেশি। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে এই নতুন ইংরাজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু হলো এবং আমরা পরবর্তীকালে দেখব পরের শতকে যখন সশস্ত্র সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম চলছে, এই যে একটা ব্রিটিশ শক্তির প্রতি সহানুভূতিশীল একটা গোষ্ঠী তৈরি হলো, এই প্রজন্মটি বা এই শ্রেণীটি কিরকমভাবে অনেক সময় মিথ্যা সাক্ষী দিয়েও এই স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছেন, তাদেরকে ফাঁসির কাঠগড়ায় তুলেছেন, দ্বীপান্তরে পাঠাতে বাধ্য করেছেন, এবং তারা কিরকমভাবে এই ব্রিটিশ শক্তিকে সমর্থন করে গিয়েছেন দেশের ভালো মন্দ বা সমাজের বৃহত্তর ভালো মন্দের কথা না ভেবে। কি অদ্ভুতভাবে এই পরিকল্পনা সফল হয়েছে। ঘটনাচক্রে খুব মজার বিষয়, ওই 1835 সালেই বাংলার সেই হুগলি জেলাতেই এক প্রত্যন্ত গ্রাম কামারপুকুরে জন্ম হচ্ছে শ্রীরামকৃষ্ণের, যার কাছে পরবর্তীকালে এই হিন্দু কলেজের সব আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত স্কলাররা আসবেন এবং একটা নতুন মানুষ হয়ে নতুন ধ্যান ধারণা ভাবনা নিয়ে তখনকার সমাজে আবার, কলকাতার সমাজে আবার ফিরে যাবেন। এ হচ্ছে অদ্ভুতভাবে এই ঊনবিংশ শতকের ক্যানভাসে সময় এইভাবে নানা রেখায় রেখাপাত করেছেন। তারপর 1839 সালে একটা নতুন ভাব এলো এই সেই ব্রাহ্ম সভায়। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি তত্ত্ববোধিনী সভা বলে আরেকটি ধর্মীয় সংস্কারমূলক সভার জন্ম দিলেন এবং পরবর্তীকালে সেটি ব্রাহ্ম সভার সাথে মিশে গেল এবং তারও পরবর্তীকালে 1850-এ দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সভা থেকে সেটিকে ব্রাহ্ম ধর্ম হিসাবে ঘোষণা করলেন, একটা আলাদা ধর্ম। উনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন এবং একটা নতুন ধর্মভাবের সৃষ্টি হলো। তখনকার দিনের সমাজে অধিকাংশ এই হিন্দু কলেজের যারা ছাত্র ছিলেন তারা অধিকাংশই এক হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন, আর না হয় তো এই ব্রাহ্ম সমাজের সদস্য হচ্ছেন। এটা একটা নতুন সামাজিক প্রবণতায় পরিণত হলো। এই রকম একটি সময় ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী একটা বড়সড় আন্দোলন হলো। আমরা যেটা ইতিহাসে পড়েছি সেটা হচ্ছে 1857 সিপাহী বিদ্রোহ হলো। এই সিপাহী বিদ্রোহে প্রথম একটা তুলনামূলকভাবে একটা বড়সড় বাধার মুখে ব্রিটিশ সরকার পড়ল। সেই সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলো নানা কারণে এবং তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ইংল্যান্ডের রানীর নেতৃত্বে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতবর্ষে প্রতিষ্ঠা হলো। কলকাতা শহর হলো তখন ভারতবর্ষের সেই ব্রিটিশ শাসনের রাজধানী। যেহেতু কলকাতা রাজধানী ছিল তাই অধিকাংশ ঝড় ঝাপটা এই বাংলার ওপরই মূলত পড়েছে এবং এই পরিবর্তনের, নানা পরিবর্তনের সাক্ষীও এই বাংলা তথা কলকাতা শহরেই সবচেয়ে বেশি দেখা গিয়েছে। একটা আশ্চর্য তথ্য পাওয়া যায়, সেটা আমাদের চমকে দেয়। সেটা হচ্ছে এই 1857-তে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, শোনা যায় যে এই ব্রাহ্ম সমাজের যারা সদস্য ছিলেন অধিকাংশই এই সিপাহী বিদ্রোহ প্রসঙ্গে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমর্থন করেছিলেন এবং যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা এই সিপাহী বিদ্রোহ ঘোষণা করেছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিলেন। এর থেকে আমরা এই ঘটনাটা উল্লেখ করলাম এই কারণে,
যে তখনকার দিনের শিক্ষিত সমাজের মধ্যে, সচেতন সমাজের মধ্যে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা সম্পর্কে যে সচেতনতা বলতে কিছুই ছিল না প্রায়, সেই জিনিসটা এই ঘটনাটা থেকে খেয়াল করা যায়। যদিও আমরা আর কিছুদিন পর থেকেই দেখতে পাবো এই ঊনবিংশ শতকের আরেকটু শেষের দিক থেকেই এই পরিস্থিতিটার একটু একটু করে পরিবর্তন শুরু হবে। তো এরপর ওই সময়টায় যদি খেয়াল করা যায়, তো ওই সময়টায় আমাদের বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা অনন্য কর্মকাণ্ড চলছে। স্ত্রী শিক্ষার প্রসার, সহজ সরল বাংলা পাঠ্যপুস্তকের জন্ম হচ্ছে, প্রচুর ইংরাজি সাহিত্যের সরল অনুবাদ করা হচ্ছে, একটা দারুণ কাজকর্ম চলছে। ধর্মীয় সংস্কারের পাশাপাশি একটা সর্বসাধারণের কে শিক্ষার আলোর নিচে নিয়ে আসার একটা কাজ চলছে। বাংলা সাহিত্যের একটা নতুন দিনের শুরু হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতেই 1861 সালে জন্ম হচ্ছে এই কলকাতাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের। তার ঠিক 2 বছর পর 1863-তে এই কলকাতাতেই জন্ম হচ্ছে স্বামী বিবেকানন্দের, নরেন্দ্রনাথ দত্তের। মজা করে বলা যায় যে 1835-এর ওই ইংলিশ এডুকেশন অ্যাক্টটা যদি ধরা যাক যদি ভাইরাস হয়, তাহলে সেই ভাইরাসের ভ্যাকসিন এই আস্তে আস্তে সেই সময় আমাদের একে একে আসছেন, যারা সেই ইংলিশ এডুকেশন অ্যাক্টের যে লক্ষ্য ছিল যে মূল ভারতীয় বোধ থেকে ভারতীয়দেরকে সরিয়ে দেওয়া হবে, এই যারা নতুন যুগের পথিক আসছেন রবীন্দ্রনাথ বিবেকানন্দের মতো, তারা কিন্তু সেই ধারাটিকে, ব্রিটিশের সেই পরিকল্পনাটায় একটা বাধা সৃষ্টি করবেন এবং ভারতবাসীকে ভারতীয়ত্বে আসীন করে রাখার লক্ষ্যে তারা তাদের জীবনে একটা নতুন ভূমিকা রেখে যাবেন। সেটা আমরা আগামী সময়ে দেখতে পাব। এইরকম একটা সময় 1866-তে পরবর্তীকালে আমরা দেখছি এই ব্রাহ্ম সভা, ব্রাহ্ম ধর্মে একটা দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। কেশব সেনের নেতৃত্বে একটা নতুন ধারার জন্ম হচ্ছে। কেশব সেন একজন অতি বাগ্মী এবং জনপ্রিয় দার্শনিক ছিলেন এবং উনি খ্রিস্ট ধর্মের ভাবটিকে এই ব্রাহ্ম ধর্মের সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন, যেটি দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ স্বীকৃতি দেয়নি, সহমত ছিলেন না। ফলে এইটা নিয়ে দুটি ভাগ হল। এই ঘটনাটা উল্লেখ করলাম এই কারণে যে শুরু থেকে খেয়াল করছেন যে কত রকম ভাবে ভাগ হচ্ছে এই ধর্ম ভাবনায়। সনাতন ভাবনা থেকে নতুন একটা ভাব হলো, সেই ভাব আবার দুভাগে ভাগ হয়ে গেল। এর পাশাপাশি খ্রিস্ট ধর্মের নতুন একটা আকর্ষণ রয়েছে, পাশাপাশি ইসলাম ধর্ম নিজের মতো রয়েছেন। তো এইরকম একটা অদ্ভুত বৈচিত্র্যময় সময়ের মধ্যে দিয়ে ঊনবিংশ শতক এগিয়ে চলছে। এখন এই যে নতুন একটা প্রজন্মের কথা আমরা বললাম, যারা হিন্দু কলেজ থেকে পড়াশুনো করে নতুন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পুরনো নিজের সংস্কৃতিকে ছেড়ে নতুন দিনের আশায় বাঁচছে, এদের একটা উদাহরণ দেয়া যায় এই প্রজন্মের। আমাদের সকলের খুব প্রিয় বাংলা সাহিত্য যতদিন থাকবে আমরা তাকে স্মরণে রাখব। তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। নিজের জন্মভূমি, নিজের দেশের সংস্কারকে বিসর্জন দিয়ে নতুন দিনের আশায় উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং লন্ডন গেলেন, ইংল্যান্ডে গেলেন এবং সেখানে আশায় গেলেন যে ইংরাজি সাহিত্যে যশ লাভ করবেন, খ্যাতি লাভ করবেন, কিন্তু স্বীকৃতি পেলেন না। কিন্তু উনি যে কত বড় সাহিত্যিক বা কত বড় কবি ছিলেন, এ নিয়ে তো বাংলা সাহিত্য তার প্রমাণ, এ নিয়ে তো কোনো দ্বিধা নেই। এই সময় আমরা খেয়াল করতে পারছি যে মধুসূদন দত্ত ফ্রান্স থেকে ওনার বন্ধুকে চিঠিতে লিখছেন একটা অন্যরকম কথা, যেটা খুব জরুরি। উনি লিখছেন যে যদি আমাদের মধ্যে কেউ
বিস্মৃতির আড়ালে না হারিয়ে গিয়ে এই দুনিয়ায় নিজের নাম উজ্জ্বল করে রেখে যেতে চায়, তাহলে সে যেন তার মাতৃভাষায় নিজেকে নিবেদিত করে। এটাই তার প্রতিভা প্রকাশের বৈধ ক্ষেত্র, তার যথাযথ সাধনা ভূমি। মধুসূদন দত্তের এই শব্দগুলো থেকেই আমরা বুঝতে পারছি যে ঊনবিংশ শতকের শুরুতে বিদেশি সমাজ সংস্কৃতি সম্পর্কে যে একটা উচ্চাশা এবং ধারণা তখনকার নতুন প্রজন্মের মনে দানা বেঁধেছিল, তা ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে এসেই তার একটা ভিন্ন চিত্র তাদের সামনে প্রকাশ পেতে শুরু করলো এবং সমাজ মনের একটা এই অনুযায়ী পরিবর্তনের সূচনা হলো, যা আমরা পরবর্তীকালে দেখব যে এই ভিন্ন মত পোষণের ধারাবাহিকতাটা আরও নানা সেই সময়কার তরুণ তুর্কিদের মনে জন্ম নিতে শুরু করলো। স্বভাবতভাবেই সেই সময়ের সমাজের প্রতিচ্ছবি শ্রী অরবিন্দের পরিবার এবং শ্রী অরবিন্দের শৈশব জীবনের ওপরেও ভীষণভাবে রেখাপাত করেছিল। সত্যি কথা বলতে শ্রী অরবিন্দের শৈশব জীবন পুরোটাই এই সময়ের যেরকমভাবে আমরা সমাজচিত্র দেখলাম সেইটি দ্বারাই নিয়ন্ত্রিত হয়েছিল। শ্রী অরবিন্দের দাদু মাতামহ ছিলেন রাজনারায়ণ বসু, প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রাবন্ধিক। তখনকার দিনে নতুন আধুনিক শিক্ষায় শিক্ষিত, হেয়ার স্কুলের ছাত্র ছিলেন, পরবর্তীকালে এই হিন্দু কলেজের ছাত্র ছিলেন, আধুনিক মনস্ক, কিন্তু ব্রাহ্ম সমাজের একটা অন্যতম মুখ ছিলেন। আধুনিক মনস্ক হলেও, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলেও ভারতবর্ষের সনাতন শিক্ষা বা সনাতন সংস্কৃতির প্রতি তার নতুন করে পরবর্তী জীবনে আস্থা দৃঢ় হয়েছিল, তার সাক্ষ্য আমরা পাব। রাজনারায়ণ বসু রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহশিক্ষক ছিলেন কিছুদিনের জন্য এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় উনি 3টি উপনিষদ ইংরাজি ভাষায় অনুবাদ করেছিলেন। উনি সংস্কৃত কলেজের ইংরাজির অধ্যাপক ছিলেন। পরবর্তীকালে মেদিনীপুরের জেলা স্কুল, যা পরবর্তীতে মেদিনীপুর কলেজিয়েট স্কুল হয়, সেই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন। এহেন রাজনারায়ণ বসুর নাতি হচ্ছেন শ্রী অরবিন্দ। রাজনারায়ণ বসুর বড় মেয়ে স্বর্ণলতা দেবীর সাথে 1864 সালে বিবাহ হয় ডাক্তার কৃষ্ণধন ঘোষের, ডাক্তার কেডি ঘোষ। এই কৃষ্ণধন এবং স্বর্ণলতারই সন্তান শ্রী অরবিন্দের জন্ম হয় 1872-এর 15ই আগস্ট। শ্রী অরবিন্দের পিতা ডাক্তার কৃষ্ণধন ঘোষের জীবনের প্রভাব শ্রী অরবিন্দের শৈশব জুড়ে তীব্রভাবে আমরা খেয়াল করতে পারি। তাই জন্য এই ডাক্তার কৃষ্ণধন ঘোষের নীতি আদর্শ বা সেই মানুষটিকে একটুখানি চিনে নেওয়া খুব জরুরি। সেই সময়কার আর 5 জন বিজ্ঞান মনস্ক উদার চেতা যুবক ছিলেন ডাক্তার কৃষ্ণধন ঘোষ। ওনার জন্ম পাটনায়, ওনার বাবা কর্মসূত্রে পাটনায় থাকতেন, যদিও ওনারা হুগলির কোন্নগর গ্রামে ওনাদের আদি জন্মভিটে। 12 বছর বয়সে পিতৃহারা হন, তারপর কষ্ট করে বড় হয়েছেন সব ভাইয়েরা মিলে। মা কৈলাস কামিনী দেবী কাশীতে থাকতেন। পরবর্তীকালে আমরা দেখব যে কি তীব্রভাবে মায়ের প্রতি উনি ওনার ভালোবাসা বা খেয়াল রেখেছেন। ডাক্তার কৃষ্ণধন ঘোষ 1869 সালে, ততদিনে তো উনি ডাক্তারি পাশ করে গেছেন, তখন উনি বিদেশ যাত্রা করলেন এমডি পড়তে। ইংল্যান্ডে উচ্চতর ডাক্তারি বিদ্যা আয়ত্ত করতে উনি বিদেশ গমন করলেন। এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজনারায়ণ বসু ওনার এই জামাইকে সেই বিদেশ যাত্রার পূর্বে একটা কবিতার আকারে একটা চিঠি লিখছেন। সে চিঠিটা খুব উল্লেখ করা জরুরি, কারণ এইখানে রাজনারায়ণ বসুর সমাজ মনের পরিবর্তনের আমরা একটা ইঙ্গিত পাব। উনি চিঠিতে লিখছেন, যাও বাবা যাও, তীর্থ করবার মতন উৎসাহ নিয়ে যাও, যাও,
কিন্তু সাবধান, নিজেকে না হারিয়ে ফেলে সে দেশ থেকে নতুন কিছু শিখে এসো। এর থেকে আমরা বুঝতে পারছি যে রাজনারায়ণ বসুর মনে ইংরেজ সংস্কৃতির প্রতি একটা সন্দেহ বা আশঙ্কা জন্ম ততক্ষণে হয়ে গিয়েছে। তাই উনি তার প্রিয় জামাইকে সাবধান করে বলছেন যে সে দেশ থেকে নতুন কিছু শিখে এসো, কিন্তু সে দেশের সংস্কৃতির কাছে নিজেকে হারিয়ে ফেলে ফেরত এসো। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ডাক্তার কৃষ্ণধন ঘোষ বিদেশে যাচ্ছেন। তার পরবর্তী বছরে 1870-এ কলকাতা শহরে আরেকটা বড় কাণ্ড ঘটে গেল। ততদিনে তো ব্রাহ্ম সমাজ দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তো রাজনারায়ণ বসুর একটি বক্তৃতা ঘিরে খুব শোরগোল উঠল। একটি সভায়, সেই সভার সভাপতিত্ব করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো সেই সভায় রাজনারায়ণ বসুর বক্তৃতার বিষয় ছিল হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা। এই বক্তৃতা ব্রাহ্ম সমাজের একজন প্রমুখ নেতার মুখ থেকে আসার পর সেই নিয়ে খুব শোরগোল হলো, এবং কেশবচন্দ্র সেনের যে গোষ্ঠী, সেই গোষ্ঠী থেকে তাদের মিরর পত্রিকায় এর তীব্র প্রতিবাদের ধারাবাহিক পর্ব লেখা শুরু হলো। এই ঘটনাটার উল্লেখ এই কারণে করলাম যে ঊনবিংশ শতকের শুরু থেকে আমরা খেয়াল করছি যে রাজনৈতিক স্বাধীনতার বিষয়ে সচেতনতা না থাকলেও আধ্যাত্মিক সচেতনতা, আধ্যাত্মিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ঈশ্বর চিন্তার প্রতি একটা তীব্র নানা রঙের রেখাপাত এই সময়ের ক্যানভাসে বারবার উঠে এসেছে। এটা আমাদের অনুধান করা জরুরি, কারণ এর মধ্যে দিয়ে একটা সমাজ মনের জন্ম হচ্ছে, যা পরবর্তীকালে ভারতবর্ষের পরবর্তী প্রজন্মের সমাজচিত্র গঠন হতে সাহায্য করবে এবং যা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এরপর 1871-এ বিলেতে ডাক্তারি উচ্চশিক্ষা করে ডাক্তার কৃষ্ণধন ঘোষ ফিরে এলেন এবং রাজনারায়ণ বসুর আশঙ্কা সত্যি আদ্যপান্ত সাহেব হয়ে উনি ফিরে এলেন। দেশীয় সংস্কৃতির প্রতি তীব্র অনীহা, তীব্র বিরক্তি, একদম সর্বৈব আগাগোড়া সাহেব, কিন্তু তার মনের কোমল ভাব, পরোপকারী ভাব, অন্যকে সেবা করার ভাব, মায়ের প্রতি নিষ্ঠা, সেগুলো কিন্তু আগের মতোই রয়েছে। শ্রী অরবিন্দ এই প্রসঙ্গে ওনার এই বাবার সেই সময়কার মনের অবস্থাটা সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আ ট্রেমেন্ডাস অ্যাথেইস্ট, ঘোর নাস্তিক হয়ে ফেরত এলেন। এই জায়গাটা উল্লেখ করছি এই কারণে যে এতদিন আমরা দেখছিলাম যে একটা রীতিনীতি অনুশাসনে অনুশাসিত একটা সনাতন সংস্কৃতি, তার পরবর্তীকালে সেটা হলো একটা উদার চেতা ব্রাহ্ম সমাজ। তখনও কিন্তু ঈশ্বরহীন বা নাস্তিকতার ভাবটা এই ক্যানভাসের এই রঙে তখনও রেখাপাত করেনি। এই প্রথম আমরা একটি উদাহরণ পাচ্ছি যেখানে ডাক্তার কৃষ্ণধন ঘোষ ছিলেন ব্রাহ্ম সমাজের সমর্থক, তিনি বিদেশ থেকে যখন ফেরত এলেন তখন তিনি নাস্তিক হয়ে ফেরত এলেন। আরেকটা নতুন রেখার উদ্ভব হলো ঊনবিংশ শতকের সমাজ জীবনে। তো উনি অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসাবে রংপুরে, বর্তমান বাংলাদেশে তৎকালীন উত্তরবঙ্গের রংপুর জেলায় উনি অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসাবে কাজ করতে শুরু করলেন, সেখানেই থাকতে শুরু করলেন সপরিবারে। তো এই সময় এই সমাজ পরিবর্তনের সাথে সাথে বাংলায় মহামারী, আকাল এই সমস্ত খুব বড় আকারে চলছে। এরকম একটা তথ্য পাওয়া যায় যে রংপুরে তখনকার দিনে জনসংখ্যা ছিল 20 লক্ষ এবং এই 20 লক্ষ লোকের 80,000 মানুষ 1872 থেকে 1892 এই 20 বছরের মধ্যে মারা যান ম্যালেরিয়া, কলেরা এই দুটি রোগের কারণে। যেহেতু ডাক্তার কৃষ্ণধন ঘোষ এইসব ব্যাপারে খুবই সচেতন এবং খুব লড়াকু মনের মানুষ ছিলেন, উনি খুঁজে বার করতে আরম্ভ করলেন যে এই সমস্যার কিভাবে সমাধান করা যায়। উনি দেখলেন যে এই জমা জল এবং এই পয়ঃপ্রণালী বা ড্রেনেজ সিস্টেমের অভাবের কারণে এটা হচ্ছে। উনি 1870-এ রংপুরের পুরসভার সদস্য হলেন এবং 1871-এ ওখানকার পুরসভার ভাইস চেয়ারম্যান হলেন।
এবং এই ড্রেনেজ সিস্টেমের প্রকল্পে শুরু করার হাত দিলেন এবং পরবর্তীকালে এই প্রকল্পের নাম হয়েছিল ঘোষেস ক্যানেল। আমরা সেই একটা অন্য দিক দেখতে পাই ডাক্তার ঘোষের। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন ওখানে খুব মহামারী ক্লিষ্ট অবস্থা, ওই জন্য ওনার স্ত্রীকে উনি কলকাতায় ওনার ব্যারিস্টার বন্ধু মনমোহন ঘোষের বাড়িতে পাঠাচ্ছেন এবং সেখানেই 1872-এর 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্ম হচ্ছে। শ্রী অরবিন্দের জন্ম, এখন সেই বাড়িটি অরবিন্দ ভবন নামে বিখ্যাত কলকাতা শহরে। তারপর আবার ওনারা সপরিবারে রংপুরে ফেরত যাচ্ছেন এবং সেখানেই থাকছেন। এইরকম একটা সময় 1874-এ প্রকাশ পেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাস। বঙ্কিমচন্দ্রের কোন কোন রচনা কখন প্রকাশ পাচ্ছে আমরা উল্লেখ করতে করতে যাব, এর কারণ পরবর্তীকালে আমরা দেখব এই বঙ্কিমচন্দ্রের সাহিত্য সৃষ্টি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা খুব বড় ভূমিকা নেবে এবং নতুন সমাজ মনের নির্মাণে একটা অন্যতম স্থপতি হিসেবে কাজ করবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1875-এ ঠিক তার পরের বছর আরেকটা বড় ঘটনা ঘটল। সমাজ ভাবনা, ধর্ম ভাবনা, ঈশ্বর চিন্তার যে নানা দিকগুলো আমরা দেখছিলাম, সেই দুটি বড় দিকের মিলন হলো। ঈশ্বরচন্দ্র সেনের সাথে সাক্ষাৎ হলো শ্রীরামকৃষ্ণের। ঈশ্বরচন্দ্র সেনের যে এতদিনের ধারণা, ভারতীয় সনাতন সংস্কৃতির প্রতি বিরূপ ধারণা বা উদার চেতা নতুন বিদেশি সংস্কৃতি বা খ্রিস্ট সংস্কৃতির প্রতি প্রবল আগ্রহ, সেই ধারণাতে একটা যেন নতুন রঙের স্পর্শ পেল। পরবর্তীকালে উনি এতটা নতুন ভাবনায় ভাবিত হয়েছিলেন যে উনি সনাতন সংস্কৃতি সম্পর্কে ওনার মতামত বদলালেন এবং উনি মিরর পত্রিকায় লিখছেন, হিন্দু ধর্মে অবশ্যই সৌন্দর্য, সত্য এবং কল্যাণের গভীর উৎস রয়েছে, যা এনাদের মতন মানুষকে, শ্রীরামকৃষ্ণের মতন মানুষকে জীবনে সেই সত্যের সন্ধান পেতে এতটা অনুপ্রাণিত করেছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে শ্রীরামকৃষ্ণের সাথে সাথে, কারণ শ্রীরামকৃষ্ণের কিন্তু শিক্ষিত সমাজের কাছে প্রথম পরিচয় হলো ঈশ্বরচন্দ্র সেনের হাত ধরে, তারপরে স্বামীজির সাথে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হচ্ছে। তো ধর্মচিন্তায়, সমাজ চিন্তায় একটা নতুন রঙের, একটা সমন্বয়পন্থী রঙের স্পর্শ হতে শুরু করলো বলা যেতে পারে। এরকম একটা সময় 1877 সালে, ততদিনে ডাক্তার কৃষ্ণধন ঘোষের সাথে তখনকার রংপুরের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন এডওয়ার্ড জর্জ গ্লেজার, ওনার সাথে খুব সুপরিচয় হয়ে গিয়েছে, আদান প্রদান, নিমন্ত্রণ, আত্মীয়তা। যে কারণ আমি বলছিলাম যে ডাক্তার কৃষ্ণধন ঘোষ একদম আদব কায়দায় সম্পূর্ণ সাহেব, তাই জন্য এই সম্পর্কটা তৈরি হতে খুব বেশি দেরি হয়নি। তো সেই ম্যাজিস্ট্রেট সাহেবের সৌজন্যে দার্জিলিংয়ে আইরিশ নানদের দ্বারা পরিচালিত লরেটো কনভেন্ট স্কুলে, যেই স্কুল ব্রিটিশদের সন্তানদের জন্য মূলত ছিল তখন, সেই স্কুলে শ্রী অরবিন্দ এবং তার দুই দাদাকে পড়াশোনা করতে পাঠিয়ে দেওয়া হয়। ওইটুকু ছোট বয়সে ওই রকম একটা অন্যরকম পরিবেশে ওনারা পড়াশোনা করতে গেলেন এবং শ্রী অরবিন্দের জীবনের একটা নতুন পর্যায় শুরু হলো। আমরা দেখতে পাই যে ব্যারিস্টার মনমোহন ঘোষের কন্যা লতিকা বোস ওনার রচনায় লিখছেন, এই প্রসঙ্গটাতে খুব সুন্দর করে লিখছেন যে হিমালয়ের কোলে তুষারাবৃত সব গিরিশৃঙ্গ ঘেরা অনন্য পরিবেশে নিজেদের দেশে বিদেশিদের মধ্যে থেকে তারা বড় হয়ে উঠতে শুরু করলো। খুব সুন্দর করে উনি লিখছেন যে নিজেদের দেশে অথচ বিদেশিদের মধ্যে থেকে তারা বড় হয়ে উঠতে শুরু করলো। এর একটা ইতিবাচক দিকও আমরা খেয়াল করতে পারি যে পরবর্তীকালে শ্রী অরবিন্দের জীবনে যে আধ্যাত্মিক উন্মেষের প্রকাশ আমরা পাই, তা হয়তো এখান থেকেই শুরু হয়েছিল। কারণ হিমালয়কে ভারতবর্ষের আত্মা বলা হয়, দেবাত্মা হিমালয়। সেই হিমালয়ের সান্নিধ্য শ্রী
শ্রী অরবিন্দ ওই ছোট বয়সে 2 বছরের জন্য পেয়েছিলেন। এবং হিমালয়ের সৌন্দর্য দেখে উনি ওই বয়সে একটি কবিতা রচনা করেছিলেন ইংরেজি ভাষায়, যা দেখে সেই স্কুলের হেডমাস্টার মহাশয় বলেছিলেন যে সত্যি তুমি একদিন খুব বড় কবি হবে। এবং যেটা আক্ষরিক অর্থে সত্যি। শ্রী অরবিন্দের রাজনৈতিক জীবন, শ্রী অরবিন্দের আধ্যাত্মিক জীবনের পাশাপাশি যদি আমরা সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে শ্রী অরবিন্দের রচনাগুলিকে বিচার করি বা অনুভব করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সত্যি সত্যি শ্রী অরবিন্দ কিন্তু একজন অসাধারণ সাহিত্যিকও বটে, কবিও বটে। কিন্তু দার্জিলিং এর জীবন বেশি দিন স্থায়ী হলো না। 1878-এর শেষ ভাগে সম্পূর্ণ বিদেশি আদব কায়দায় ছেলে মেয়েদের মানুষ করার জন্য ডাক্তার ঘোষ ওনার 3 ছেলে, স্ত্রী, মেয়েকে নিয়ে সোজা ইংল্যান্ড যাত্রা করলেন এবং ওখানেই রেখে এলেন 3 ছেলেকে। শ্রী অরবিন্দর আগামী 14টি বছর সম্পূর্ণ ছাত্র জীবন, কৈশোর, যৌবনের শুরুটা সেই বিদেশে, ইংল্যান্ডে, সেই ব্রিটিশ রাজশক্তির গুহার ভেতর কেটেছে। তাহলে 19বিংশ শতকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায় আমাদের কলকাতার টাউন হলের একটা সভায় বলছেন, আমার ব্যক্তিগত অনুভব থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা যত বেশি পরিমাণে ইউরোপীয় ভদ্রলোকদের সাথে মিশব, ততই বেশি মাত্রায় আমাদের শিক্ষা, সামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। এই ছিল 19বিংশ শতকের শুরুতে বাঙালি মানসিকতার ব্রিটিশদের প্রতি ধারণা। পরবর্তীতে আমরা দেখলাম প্রায় 50 বছর পর 19বিংশ শতকের মাঝামাঝি এই ধারণায় কিরকম ভাবে চিড় ধরছে। আমরা মাইকেল মধুসূদন দত্তের অনুভব উল্লেখ করেছি, পরবর্তীতে রাজনারায়ণ বসুর অনুভব উল্লেখ করেছি। তার পরবর্তীতে আমরা দেখছি শ্রী অরবিন্দ পরবর্তীকালে বলছেন, আমি ইংল্যান্ডে বিদেশি আদর্শের আতুর ঘরের মধ্যে থেকে বড় হয়েছি। আমি 14 বছর ইংল্যান্ডে ছিলাম। আমি ব্রিটিশ জাতিটিকে এবং তাদের রাজনীতি করার কৌশলগুলিকে ভালোভাবে চিনি। অর্থাৎ এই যে ব্রিটিশদের প্রতি ধারণার একটা আপামর পরিবর্তন ঘটছে 100 বছরের মধ্যে, একটা নতুন সমাজ মনের সৃষ্টি হচ্ছে 19বিংশ শতকের শেষের দিকে, যা পরবর্তীকালে আমরা খেয়াল করব ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনে একটা খুব বড় ভূমিকা নেবে। তা আমরা ভেবে অবাক হই যে ডাক্তার ঘোষ যে লক্ষ্য নিয়ে সম্পূর্ণ ভারতবর্ষের ছোঁয়া এড়িয়ে তার সন্তানেরা যাতে বিদেশি আবহে, বিদেশি সংস্কৃতিতে, বিদেশি ভাষায় শিক্ষিত হয়ে বড় হয়, সেই লক্ষ্যের ফল কিন্তু ফলপ্রসূ হলো না। এবং এটি শ্রী অরবিন্দের জীবনের আলোচনায় সবথেকে ইন্টারেস্টিং অংশ বলে আমার মনে হয়। তো আজকে একটা খুব বড় সময়, গোটা 19বিংশ শতক, প্রায় 100 বছর সময়কালকে এই 1 ঘন্টা সময়ের মধ্যে যতটা সহজ সরল ভাবে আলোচনা করার চেষ্টা করলাম এবং খুঁজে দেখার চেষ্টা করলাম যে কি কি বিষয়ের কারণে একটা নতুন সমাজ মনের জন্ম হচ্ছে, যা পরবর্তীকালে ভারতবর্ষকে রাজনৈতিক স্বাধীনতার মানসিকতা যাপনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী পর্বে আমরা খেয়াল করব যে বিদেশে সম্পূর্ণ বিদেশি আদব কায়দার মধ্যে শ্রী অরবিন্দের ছাত্র জীবন কিভাবে বিকশিত হচ্ছে এবং তৎকালীন রাজনীতির প্রভাবে কিভাবে তা পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বেও আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।